ওসমান হাদিকে মারলো কে? এবার পাল্টা চাপ তৈরি শুরু করলো ভারত। এই ওসমান হাদির মৃত্যুর সঙ্গে ভারত জড়িত এ নিয়ে একটি বিবৃতি মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। এবং শুধু বিবৃতি দিয়েই থেমে থাকেনি বাংলাদেশ, তারা সরাসরি ভারতকে এই ওসমান হাদির মৃত্যুর সঙ্গে জড়িত বলে দাবি করে বসে। আন্তর্জাতিক স্তর সেদিন কিন্তু চমকে যায়, কারণ ভারত বাংলাদেশে ঢুকে ওসমান হাদির মতো ভারত বিরোধী এক পুচকে নেতাকে খতম করেছে, এ অনেকেই সেদিন বিশ্বাস করতে চায়নি। ভারত কড়া বিবৃতি দিয়ে জানায়, আপনারা যে আমাদের বিপক্ষে দোষারোপ করছেন, প্রমাণ কোথায়, তথ্য কোথায়? মোহাম্মদ ইউনূস সরকার কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই ভারতকে পুরো বিষয়টার মধ্যে জড়িয়ে ফেলার চেষ্টা করে এবং ওসমান হাদির মৃত্যুর সঙ্গে ভারত জড়িত এটা যেন তেন প্রকারে প্রমাণ করতে চায়, কোনো প্রপার ডকুমেন্ট ছাড়াই। আর ভারত কিন্তু ঝোপ বুঝে কোপটি এক্ষেত্রে মেরে দেয়। ভারত বোঝে যে ভারত নিজে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সে ঢুকতে চাইছে না, অথচ মোহাম্মদ ইউনূস সরকার কারণে অকারণে বাংলাদেশের রাজনীতিতে ভারতকে জোর করে টেনে ঢোকানোর চেষ্টা করছে। ভারত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে এবং বলে, যেহেতু আপনারা আমাদের নামে এই ধরনের অভিযোগ করেছেন, এবার আমরা চাই ওসমান হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে যে তদন্ত প্রক্রিয়া হবে তার পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা ভারতের হাতে তুলে দিন। ব্যাস, এখানেই কেসটা খেয়ে যায় বাংলাদেশ, কারণ বাংলাদেশের কাছে তদন্ত প্রক্রিয়ার কোনো রিপোর্ট এবং সেই রিপোর্টে ভারতকে দায়ী করার কোনো তথ্য বা প্রমাণ তাদের গোয়েন্দা দপ্তরের কাছে নেই। এবং নেই জেনেই ভারত কিন্তু পাল্টা চাপটা দেয় এবং বাংলাদেশের গোয়েন্দা দপ্তর তারপরে একটি সাংবাদিক সম্মেলন করেন। তারা স্পষ্ট বলেন যে ওসমান হাদির মৃত্যুতে যিনি জড়িত, তিনি যে ভারতে পালিয়ে গেছেন সেই রকম কোনো প্রমাণ তাদের হাতে নেই। অর্থাৎ বাংলাদেশের গোয়েন্দা দপ্তর সাংবাদিক সম্মেলন করে মোহাম্মদ ইউনূস সরকারের যে দাবি, সেই দাবিকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেন। মোহাম্মদ ইউনূস সরকার আরো বিপাকে পড়ে যে তার সরকার অফিসিয়ালি চিঠি দিয়ে ভারতকে দায়ী করেছে, অথচ তাদের সরকারের যে গোয়েন্দা দপ্তর, আইন প্রশাসন, স্বরাষ্ট্র দপ্তর, তারা কেউই ভারতের সঙ্গে ওসমান হাদির মৃত্যুতে জড়িত অভিযুক্তের কোনো লিঙ্কই এস্টাবলিশ করতে পারছেন না। কালকে বাংলাদেশের পক্ষ থেকে আরো একটি প্রেস কনফারেন্স করা হয়। কালকে বাংলাদেশের আইন প্রশাসন কি জানায়, যে ওসমান হাদির ব্যাংক অ্যাকাউন্টে 127 কোটি টাকার লেনদেন পাওয়া গেছে। এবার 127 কোটি টাকা একজন ছাত্র নেতার সহযোগীকে কেন দেওয়া হবে, সেটাই তো একটা বড় প্রশ্ন। কারা দিল এই টাকা, কিসের জন্য এই টাকার লেনদেন? ওসমান হাদির যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান অভিযুক্ত ফয়সালের অ্যাকাউন্টে এলো, সেটাই কিন্তু এখন বাংলাদেশ গোয়েন্দাদের সব থেকে বড় প্রশ্ন। এই পুরো বিষয়টায় ওসমান হাদির ভাই এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ওসমান হাদিকে যিনি মেরেছেন তিনি আর কেউ নন, তিনি সরাসরি মোহাম্মদ ইউনূস, এবং মোহাম্মদ ইউনূস চাইছেন নির্বাচনটি পিছিয়ে দিতে, এবং নির্বাচনটি পিছিয়ে দেওয়ার জন্য ওসমান হাদিকে হত্যা করে তিনি দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাইছেন। কেন ওসমান হাদির মৃত্যুর সঙ্গে যারা জড়িত তাদেরকে স্বরাষ্ট্র দপ্তর ধরতে পারলো না? কেন গোয়েন্দা দপ্তর তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলো? যদি তিনি ভারতেও পালিয়ে যান, তাহলে সে বিষয়ে কোনো তথ্য ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে নেই কেন? প্রসঙ্গত কালকে বাংলাদেশের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স করা হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে ওসমান হাদির মৃত্যুতে যিনি প্রধান অভিযুক্ত ফয়সাল, তিনি যে ভারতে পালিয়ে গেছেন এ বিষয়ে কোনো তথ্য ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছেও নেই। অর্থাৎ তারা ভারত যোগ সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত করতে চাইলেও প্রতিটি পদক্ষেপে কিন্তু ব্যর্থ হচ্ছেন। এবার পড়ে থাকলো 127 কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে কে পাঠিয়েছেন সেই প্রসঙ্গ। সেই বিষয়ে তারা বিভিন্ন ধরনের তথ্য কালেক্ট করেও এই টাকা যে ভারত থেকে এসেছিল কিংবা ভারতের কেউ এই টাকা পাঠিয়েছে তাও তারা প্রমাণ করতে পারলো না। প্রসঙ্গত ফয়সাল ওসমান হাদির মৃত্যুতে প্রধান অভিযুক্তকে ধরতে না পেরে পুলিশ বাংলাদেশের গোয়েন্দা দপ্তর তার স্ত্রী, তার বান্ধবী, তার একাধিক পারিবারিক সদস্যদের কিন্তু গ্রেফতার করে। এখনো অবধি 12 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু 12 জনকে গ্রেফতার করা হলেও ওসমান হাদির মৃত্যুতে প্রধান অভিযুক্ত ফয়সালকে এখনো কিন্তু ধরতে পারেনি বাংলাদেশের গোয়েন্দা দপ্তর। এই ফয়সাল নামটি কিভাবে বাংলাদেশের সরকার পেল? দেখুন, এক সাংবাদিক আল জাজিরার তিনি কিন্তু এই ফয়সালের নামটি ভাসিয়ে দেন। তিনি হঠাৎ করে দাবি করেন যে ওসমান হাদিকে হত্যা করেছে তারই প্রধান সহযোগী বা তার সঙ্গে যিনি থাকতেন সেই ফয়সাল। অর্থাৎ একজন সাংবাদিক যে দাবি করে সেই দাবিকে মান্যতা দিয়ে ওসমান হাদির
মানে মৃত্যুতে জড়িত প্রধান অভিযুক্তের পুরো ফ্যামিলিকে গ্রেফতার করে নেয় বাংলাদেশের পুলিশ, এবং ফ্যামিলির অ্যাকাউন্ট দেখা হয়, ফয়জাল কোথায় জানার চেষ্টা করা হয়, ব্যাংকে কোটি কোটি টাকা লেনদেন কিভাবে হয়েছে তথ্য প্রমাণের চেষ্টা করা হয়। এত কিছু করার পরেও তারা ভারত জোটটি স্পষ্টভাবে প্রতিষ্ঠিত করতে পারে না। ফলে আজকের দিনে দাঁড়িয়ে ভারত পাল্টা চাপ তৈরি করে বুঝিয়ে দিয়েছে, ভাই যদি তুমি আমাদের বিপক্ষে কোনো তথ্য বা প্রমাণ দিতে না পারো তাহলে আন্তর্জাতিক স্তরের সামনে ক্ষমা চাও। তোমরা কিভাবে আমাদেরকে অফিসিয়ালি ব্লেম করে একটি চিঠি লিখলে, কিভাবে বললে বাংলাদেশের এই ওসমান হাদির মৃত্যুতে যিনি জড়িত তিনি ভারতের মাটিকে ব্যবহার করেছেন, তোমরা কিভাবে বললে তিনি আবার ভারতে পালিয়ে গেছেন কিংবা ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে টেরর কিলিং হচ্ছে। তোমাদের আইন প্রশাসন, তোমাদের সীমান্তে বিজিবি, তোমাদের গোয়েন্দা দপ্তর, তোমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তোমাদের আইন উপদেষ্টা সকলে ডাহা ফেল করলো, এবং ফেল করাটাকে ঢাকতে গিয়ে তোমরা ভারতের নামে দোষ দিয়ে দিচ্ছ প্রত্যেকটা পদক্ষেপে। এই সস্তা রাজনীতি ভারত আর মানবে না। ভারত মানবে না বলেই বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেছে ভারত সেকেন্ড টাইমের জন্য, এবং পরিষ্কার বলে দিয়েছে ইনভেস্টিগেশন রিপোর্ট ভারতকে দিতে হবে হবে হবে, না হলে তোমরা যে দাবি করেছো প্রকাশ্যে ক্ষমা তোমাদের চাইতে হবে, না হলে ভারত কিন্তু কড়া অ্যাকশনে ঝাঁপাবে। ফয়জালের বিপক্ষে কালকে অর্থ পাচার সংক্রান্ত একটি মামলা দিয়ে দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে স্ত্রী বান্ধবী সবার সঙ্গে যোগাযোগ ফয়জাল করেছিলেন, কেন ফোন করেছিলেন, কি বিষয়ে তাদের কথা হয়েছে এই বিষয়ে জানার চেষ্টা করছে। কিন্তু সেটা বাংলাদেশের ইন্টারনাল ইস্যু, আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। আগ্রহ যেটা তা হলো ভারত বিরোধী একটি ম্যাপ প্রকাশ করেছিলেন এই ওসমান হাদি, এবং এই ম্যাপ প্রকাশের 1 ঘন্টার মধ্যে তাকে কিন্তু গুলি খেতে হয় এবং তিনি খতম হয়ে যান। ভারত বিরোধিতার জন্য যে ওসমান হাদি বাংলাদেশে বিখ্যাত, সেই ভারত বিরোধী নেতাকে বাংলাদেশে মারলো কে, এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তর এখন খুঁজছে, এবং এর পিছনে মোহাম্মদ ইউনূস দায়ী। কারণ মোহাম্মদ ইউনূস জানতেন এই ভারত বিরোধী নেতাকে যদি খতম করা যায় তাহলে পুরো আবেগটি, সাধারণ মানুষের ভাবনা চিন্তাটি ভারতের বিপক্ষে ঘুরিয়ে দেওয়া যাবে, ভারতের বিপক্ষে উস্কানিমূলক রাজনীতি করা যাবে, এবং প্রথম আলো, ডেইলি স্টারের মতো সংবাদপত্রের অফিস জ্বালিয়ে দেওয়া যাবে ভারতের দালাল ভেবে। ফলে এই আবেগটাকে কাজে লাগাতে গিয়ে মোহাম্মদ ইউনূস এখন কাদায় পড়েছেন। কাদা থেকে টেনে তোলার জন্য তার যে প্রধান সহকারী ছিলেন তিনিও কালকে পদত্যাগ করে বসেছেন। ফলে চরম বিপদে মোহাম্মদ ইউনূস। ভারত পাল্টা চাপ দিয়ে খেলাটাকে ঘুরিয়ে দিয়েছেন, তদন্ত রিপোর্ট দাও, না হলে ক্ষমা চাও। কেন তুমি ভাই ভারতের উপর দায়টা ঠেললে? তোমার গোয়েন্দা দপ্তর, তোমার পুলিশ প্রশাসন আলটিমেটলি কিচ্ছু করতে পারবে না, আর তোমরা সস্তা রাজনীতি করতে গিয়ে প্রত্যেকটা ইস্যুতে বাংলাদেশের হয়ে ভারতকে টানবে। এই রকম দুর্দিন ভারতের অন্তত হয়নি যে তোমাদেরকে মেনে নেবে, তোমাদের মিথ্যা অভিযোগকে প্রশ্রয় দেবে। অর্থাৎ বাংলাদেশের খেলা কিন্তু কন্ট্রোলে নিতে শুরু করলো ভারত। মোহাম্মদ ইউনূস কোথায় পালাবেন, খুঁজে রাখুন জায়গাটি। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।